যারা আমাকে শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন গতকালকে বাংলাদেশে যে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে। উত্তরা মাইলস্টোন অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমান FT-7 এই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তো এই বিধ্বস্তের কারণে সেখানে যে আপনার নিহতের যে সংখ্যা, হতাহতের যে সংখ্যা এবং সংখ্যা নিয়ে যে বিতর্ক এবং এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের কারণ এবং দায়, কার কি দায় এবং দুর্ঘটনা পরবর্তী কার কি দায়িত্ব এবং কর্তব্য, সেই বিষয়গুলি নিয়ে আমি আমার খুঁটিনাটি বিশ্লেষণ তুলে ধরব। তো শুরুতে এই বিমানটি নিয়ে যদি কথা বলি, এটি মূলত বাংলাদেশ বিমান বাহিনী প্রশিক্ষণের জন্য ব্যবহার করে থাকে চীনের তৈরি একটা মডেল FT-7BG। এই বিমানটি আপনার ইতিমধ্যে এটাই যে প্রথম বিধ্বস্ত হয়েছে বিষয়টি এরকম না। এর আগে টাঙ্গাইলে ফসলের মাঠে বিমানটি বিধ্বস্ত হয়েছে, চিটাগাঙে পতেঙ্গাতে আপনার সাগরের যে বিমানটি বিধ্বস্ত হয়েছে। কিন্তু পার্থক্য হচ্ছে এর আগে যখন এই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই ক্ষেত্রে দেখা গিয়েছে চট্টগ্রামের যে পতেঙ্গায় সেটিও জনবহুল এলাকাতে শুরুতে ছিল যখন যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, কিন্তু পাইলটের দক্ষতায় এবং পাইলটের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের কারণে তিনি নিজে জীবন দিয়ে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির থেকে তিনি রক্ষা করেছেন এবং যার কারণে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছিল। আর এরপরে পাইলট আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছিল একই মডেলে, সেটা হচ্ছে টাঙ্গাইল একটি ফসলের ক্ষেত্রে, সেখানে কেউ নিহত হয়নি। কিন্তু এবার যেটি হয়েছে যে বিমানটি আপনার একটি জনবহুল একটি ঘনবসতিপূর্ণ এলাকা ঢাকা শহর, সেখানে এসে বিধ্বস্ত হয়েছে। এরপরে হচ্ছে স্কুলে বিধ্বস্ত হয়েছে। তো বিমানটি শুরুতে যদি আমি দায় দেখি তাহলে এই ঘনবসতিপূর্ণ একটি এলাকাতে একটি যুদ্ধ বিমান, এটির যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের জন্য যে উড্ডয়ন করা, সেটা এই ঘনবসতিপূর্ণ এলাকায় আকাশে কেন এটার পারমিশন দেওয়া হয়েছে, কে দিয়েছে? মূলত বাংলাদেশ বিমান বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদের এখানে আপনি দূরদর্শিতা বলেন, অদক্ষতা বলেন এবং দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন যে কাজকর্ম এবং খরচ কমানোর যে একটি প্রবণতা, সেই দিক থেকে যদি আপনার লক্ষ্য করেন, মূলত এই সব কারণে এখানে বিমানটি উড্ডয়নে তারা অনুমতি দেয় এবং যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে আপনার কোমলমতি যে শিশু শিক্ষার্থী তাজা প্রাণ, সরকারি হিসাবে 22 জন এবং নিহত এবং 170-75 জন হাসপাতালে ভর্তি। অন্যদিকে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কথায় যদি আসি তাহলে অনেকে বলছেন শতাধিক শিশু প্রাণ হারিয়েছে এবং আহত অনেক, আরো সংখ্যার তুলনায়, সরকারি তথ্যের তুলনায় আরো অনেক বেশি। তো এখানে শুরুতে বিমান বাহিনীর যেমন একটি দায় আছে, এর মাঝামাঝি পাইলটেরও কিন্তু দায় আছে। কারণ বাংলাদেশে যারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এদের মূলত দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ, স্থল এবং সমুদ্র যে সীমাটা আছে সেগুলোকে তাদের কিন্তু সুরক্ষা দেওয়া এবং এই জায়গাটায় তাদের মৃত্যু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সব কিছুর জন্যই কিন্তু তারা পরিণতির জন্য প্রস্তুত থেকে এই সব দায়িত্বে তারা গ্রহণ করেন এবং চাকরিতে তারা কর্মজীবন শুরু করেন। তো সেই ক্ষেত্রে যদি চিন্তা করি, এই ক্ষেত্রে এই যে পাইলট, পাশাপাশি তুরাগ নদী কিন্তু ছিল, বুড়িগঙ্গা নদী ছিল। তো তিনি এত কিছু রেখে, এখন বর্ষা মৌসুম ছিল, পানিও ছিল, তো তারপর আশুলিয়ার দিকেও আপনার যথেষ্ট পানি ছিল, কিন্তু তারপরও তিনি ঘনবসতিপূর্ণ একটি এলাকাকে কেন তিনি বেছে নিয়েছেন, এটা কিন্তু একটা বিষয়। তো তিনি জীবন দিয়েছেন, সেটার জন্য আমাদের কষ্ট থাকতে পারে, কিন্তু আপনার সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর যে দায়িত্ব কর্তব্য, সেটা যদি আমরা চিন্তা করি তাহলে সেই জায়গা থেকে এই পাইলট কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ তার প্রথম দায়িত্ব হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের যে জনগণ তাদেরকে রক্ষা করা, কিন্তু সেই জিনিসটা তিনি করতে পারেন নাই। দ্বিতীয়ত হচ্ছে বিমানটি যদি অন্য অনেকগুলি বিমান দুর্ঘটনা আমরা চিন্তা করি তাহলে এটা কিন্তু আকাশ থেকে বিচ্ছিন্ন হয়নি, বিধ্বস্ত হয়নি।
বিমানটি যদি আকাশ থেকে সরাসরি বিধ্বস্ত হতো তাহলে এই বিমানটি হয়তো বিল্ডিং এর স্কুলের ছাদে পড়তো কিংবা দোতলা কিংবা তিনতলাতে গিয়ে আঘাত করত। তো যার কারণে বিমানটি অবতরণে যথেষ্ট সময় পেয়েছে এবং এটা একটি বিমান অবতরণ করলে যেভাবে আপনার ভার্টিক্যাল ওয়েতে অবতরণ করে এটিও কিন্তু তাই করেছে এবং প্রথমে এটা মাটিতে পড়েছে মাঠে স্কুলের, এরপরে সেখান থেকে বিমানটি চলন্ত অবস্থায় গিয়ে স্কুলের যে বারান্দার যে কার্নিশ সেখানে গিয়ে ঠেকেছে। পরবর্তীতে বিমানটি আগুন লেগে যায়। তো এটা আমরা যদি মনে করি যে দুর্ঘটনা তাহলে দুর্ঘটনা, কিন্তু আমরা যদি মনে করি যে এটার মধ্যে কোনো ষড়যন্ত্র থাকতে পারে, যেহেতু বাংলাদেশে জঙ্গি হামলার যে একটি প্রবণতা এবং ঝুঁকি বাংলাদেশে আছে এবং বাংলাদেশে ইতিমধ্যে আপনারা জানেন 5 আগস্ট যে গণভবন এবং গণভবনে যে প্রযুক্তি ছিল মাঝ আকাশে আপনার যুদ্ধ বিমান, ড্রোন এবং হেলিকপ্টারকে ভূপাতিত করার যে একটি প্রযুক্তি ছিল সেই প্রযুক্তিটি কিন্তু চুরি হয়েছে এবং যে বা যারা এই প্রযুক্তিটি চুরি করেছেন এবং এখন যাদের কাছে আছে তারা যেহেতু তারা সরকারের কাছে এই প্রযুক্তিটি চুরি করে জমা দেননি, তার মানে তাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেটি নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠার কারণ থেকে যায়। তো অবাক করার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ সরকার কিন্তু এই ব্যাপারে কি উদ্যোগ নিয়েছে না নিয়েছে আমরা জানি না, কারণ ইতিমধ্যে অবৈধ অস্ত্র এবং এই যে প্রযুক্তিগুলো সেগুলো কিন্তু এই বেসামরিক লোকজনের কাছে রয়ে গিয়েছে। তো এখন আমি সাধারণ জনগণ হিসেবে যদি এটা চিন্তা করি যে প্রশিক্ষণ বিমান উড্ডয়নকালে এই প্রযুক্তি ব্যবহার করে কেউ হয়তো টেস্ট কেস হিসেবে এটাকে ভূপাতিত করতে পারে, আপনি কিন্তু এটাকে একবারে উড়িয়ে দিতে পারেন না। যেহেতু বাংলাদেশে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আস্ফালন দিনে দিনে কিন্তু বেড়ে যাচ্ছে। এরপরে আমরা দেখেছি যে একটি ফেসবুক পেজ এবং ভেরিফাইড পেজ, সে পেজটি এখন সরকার বন্ধ করে দিয়েছে, হয়তো সেখানে ঢোকা যাচ্ছে না, কিন্তু আমি দুপুরেও ঢুকেছি, সেই পেজে লগ ইন করেছি, বিকেলে লগ ইন করেছি, রাতেও লগ ইন করেছি। আমি দেখেছি তাদের বেশ কিছু পোস্ট এবং একটি স্কুল ভবন বিধ্বস্ত হওয়া এবং হতাহত হওয়া, পরবর্তীতে তারা গাউসিয়া মার্কেটে বোম্বিং হবে সেই রকমই একটি প্রেডিকশন তারা দিয়েছে। তো এইরকম একটি আজকে স্কুলে বিমানটি বিধ্বস্ত হলো, অথচ সেই পেজটি গতকালকে এরকম একটি পোস্ট তারা কিভাবে আপলোড করলো সেটা কিন্তু খতিয়ে দেখার যথেষ্ট কারণ আছে। তো বাংলাদেশ সরকার এই বিষয়ে কতটুকু অবগত আছেন, কতটুকু সিরিয়াসলি নিচ্ছেন এটা তারা ভালো জানেন, কারণ তারা তো ইতিমধ্যে বলে দিয়েছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। তো যাই হোক, এই বিষয়টা তদন্তের জন্য দাবি রাখে। এরপরে হচ্ছে যদি আমরা আসি যে বিমান দুর্ঘটনা পরবর্তী যে দায়িত্ব এবং কর্তব্য, আপনারা লক্ষ্য করেছেন যে যখন হতাহতদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং এই হসপিটালে ভর্তির পরে সঙ্গে সঙ্গে জামাত ইসলামের যে আমির ডক্টর শফিক সাহেব এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা শত শত দল বল নিয়ে এরকম একটা পরিস্থিতিতে তারা কিন্তু দেখতে গিয়েছেন। আমি জানি না যেখানে রোগীদের কোনো সেন্স নাই, তাদের জীবন মৃত্যু সন্ধিক্ষণে তারা আছেন, বাঁচবে কি বাঁচবে না, একদিকে রক্ত দেওয়া নিয়ে হুড়োহুড়ি, রক্ত পাওয়া যাচ্ছে না, অনেকে ব্লাড ডোনেশন করার জন্য ভিড় জমাচ্ছেন, আত্মীয় স্বজন ভিড় জমাচ্ছেন, নতুন নতুন একটা পর একটা আহতরা আসছে। এই অবস্থায় এরকম একটি কনজেস্টেড এরিয়াতে তারা শত শত লোক নিয়ে কোন বিবেকে তারা গেলেন এবং এটা দিয়ে তারা কি বোঝাতে চাইলেন এবং কি ভোটের রাজনীতি, কি সিম্পেথি তারা বোঝাতে চাইলেন, এটা মির্জা ফখরুল সাহেব এবং জামাত ইসলামের আমির হয়তো ভালো বলতে পারবেন। বাট এটা কিন্তু যারা আত্মীয় স্বজন এবং সাধারণ জনগণ তাদের কাছে বিষয়টি ভালো লাগে নাই এবং এটা সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড কিন্তু তারা করেছেন। তারা ওইখানে যাচ্ছেন, হাত নাড়াচ্ছেন, হ্যান্ডশেক করছেন, অনেকে কুশলাদি বিনিময় করছেন। একদিকে মানুষের জীবন যাচ্ছে, ছোট ছোট মাসুম বাচ্চা যারা জীবনে কোনো অপরাধ করেনি, যাদের এখনো আমাদের ইসলামের ধর্মে যদি আমরা চিন্তা করি পাপ পূর্ণ, যাদের পাপের খাতায় এখনো খোলা হয়নি, সেই বাচ্চাগুলো আগুনে ঝলসে যাচ্ছে আর ওনারা ওইখানে হাত নাড়িয়ে তারা সংবর্ধনা নিচ্ছেন। তো এই দায়িত্বটা কতটুকু করবেন? এরপরে যেহেতু এইটা একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশে তো একজন শিক্ষা উপদেষ্টা আছে, আপনারা শিক্ষা উপদেষ্টাকে সেখানে উপস্থিত থাকতে দেখেছেন কিনা, এটা যদি কেউ দেখে থাকেন আমাকে জানাবেন। বাট আমার জানা মতে তিনি সেখানে যাননি।
তো বাংলাদেশে এত বড় একটি ইতিহাসে এত বড় একটি বড় দুর্ঘটনা ঘটে গেল, অথচ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো সরকার কর্তৃক, কিন্তু আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় সেখানে উপস্থিত হলেন না। এটা একটি বিষয়। এরপরে যদি আমরা চিন্তা করি যে এতদিন তো বাংলাদেশে আপনার নারী প্রধানমন্ত্রী ছিলেন, বেগম জিয়া ছিলেন, শেখ হাসিনা ছিলেন, কিন্তু এখন তো আমাদের পুরুষ প্রধান উপদেষ্টা হয়েছেন এবং তিনি বেশ বয়স হলেও তিনি বেশ ইয়াং, সব জায়গায় তিনি ইজিলি যাতায়াত করতে পারেন, ঘন্টার পর ঘন্টা প্লেন জার্নি করতে পারেন, তাতে তার কোনো সমস্যা হয় না। কিন্তু এই ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু শহরের জমিনে এত বড় একটি ঘটনা ঘটেছে, অথচ সেখানে গিয়ে উপস্থিত হওয়ার সুযোগ পাননি। স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়েছেন কি গিয়েছেন না সেটাও আমি দেখিনি যে তিনি গিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি। তো এই হলো সার্বিক ওইখানে যে অবস্থা। এরপরে রাতে যে বিষয়টি সামনে চলে এসেছে যে এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে আপনার যে নিহতের যে সংখ্যা, যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন শত শত লোক নিহত হয়েছে, 100-এর উপরে লোক ওখানে নিহত হয়েছে। একটা ছেলেকে দেখলাম ফেসবুক পোস্টে বলছেন যে আমি একাই 15-20 জন লাশ বের করেছি, অথচ সরকারি হিসাব বলছে 22 জন এ পর্যন্ত নিহত হয়েছে এবং 171 জন আপনার হাসপাতালে ভর্তি হয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে নিহতের যে সংখ্যা, এই নিহতের সংখ্যাটা নিয়ে সরকারের কেন লুকোচুরি চলছে, এটার আসলে কারণটা কি? এটা আমার কাছে বোধগম্য না। কারণ এখানে যদি নিছক দুর্ঘটনা হয়ে থাকে তাহলে নিহতের সংখ্যা, এটা তো সরকারের তো তেমন দায় থাকে না। তো তারপরও কেন নিহতের সংখ্যাটি নিয়ে এখন বিতর্ক চলছে এবং এই নিহতর যে সাক্ষাৎকার দেওয়া নিয়ে দেখা গিয়েছে মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রীরা তারা কথা বলতে গিয়েছেন, সেনাবাহিনী তাদেরকে বেধড়ক পিটিয়েছে এবং রাতে তারা আরেকটি করেছে যে নিহতের সঠিক সংখ্যা জানানোর জন্য তারা মনে হয় একটি কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করেছে। তো এই জিনিসটিও কাম্য ছিল না। আর একটা বিষয় হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা বিগত কয়েক মাস আগে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এটি একটি সরকারের অপচয়ের একটি প্রজেক্ট এবং এটি কোনো দরকার ছিল না, বা ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট সেটাকে আর একটু প্রসারিত করলে হয়ে যেত। কিন্তু অথচ আজকে কিন্তু দেখা গিয়েছে বার্ন ইউনিটের প্রয়োজনীয়তা বাংলাদেশে কতটুকু। তো সেখানে অত্যাধুনিক যে বার্ন ইনস্টিটিউট তিনি করে গিয়েছেন, এটার জন্য আমরা সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতেই পারি। পাশাপাশি আরেকটি বিষয়, আপনারা জানেন যে ডাক্তার সামন্ত লাল যিনি আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন লাস্ট শেষ আওয়ামী লীগ সরকারের সময়ে, এবং এই ডাক্তার সামন্ত লাল উনি কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে বার্ন স্পেশালিস্ট যদি আপনারা বলেন তাহলে উনি কিন্তু অন্যতম তার মধ্যে। এই লোকটিকে মিথ্যা মামলা দিয়ে চিকিৎসা সেবা থেকে কিন্তু বঞ্চিত করা হয়েছে। আজকে জাতির এরকম একটি ক্রান্তি লগ্নে যেখানে চিকিৎসা সেবা দিতে গিয়ে ডাক্তাররা হিমশিম খাচ্ছে এবং অতি দ্রুত যেখানে চিকিৎসা প্রয়োজন, কারণ আগুনের চিকিৎসা আপনারা জানেন, আগুনে পোড়ানো যে চিকিৎসা এটা খুব সেন্সিটিভ। আপনি দেখবেন যে রোগী কথা বলছে কিন্তু রোগী কিন্তু ওই রোগী দেখা যাবে 3 দিন 4 দিন পরে কিন্তু মারা যায়। তো কাজে এখানে শুরুতে যে ট্রিটমেন্টটা হয় এই ট্রিটমেন্টটা খুবই সেন্সিটিভ এবং খুবই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ট্রিটমেন্টটা হতে হয়। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে কিন্তু সরকারের কাছে যথেষ্ট সুযোগ ছিল ডাক্তার সামন্ত লালকে কাজে লাগানোর এই পরিস্থিতিতে। তো সেই জিনিসটা সরকার প্রতিহিংসা বশবর্তী হয়ে কেন কাজে লাগায় নাই সেটা তারা ভালো বলতে পারে। উল্টা দেখা গেল যে আমাদের আইন উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা কোনো বিবেচিত আমরা পেলামই না। আইন উপদেষ্টা, আইনের লোক, উনি বলছেন যে বিদেশ থেকে স্পেশালিস্ট এনে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা, সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। তো এরকম মানে কথা বলবেন একজন কিন্তু বলেন অন্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, এরকম একটি ক্রান্তি লগ্নে বাংলাদেশের, এটা জাতির সাথে আসলে কোন রকমের ঠাট্টা মশকরা তারা করেন, এটা আমি সাধারণ নাগরিক হিসেবে আমার প্রশ্ন। কারণ বাংলাদেশে একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, যদি এই বিষয়ে ব্রিফ করার প্রয়োজন হয়, কথা বলার প্রয়োজন হয়, তিনি বলবেন। তাকে কি আমরা আঙুল চোষার জন্য রেখে দিয়েছি?
তো এই বিষয়গুলি আমরা বিবেক বিবেচনা করব। পাশাপাশি বাংলাদেশে আগামীতে যেন এই ধরনের দুর্ঘটনা না হয়, সেই কারণে এই বিমান দুর্ঘটনার যে সঠিক কারণ, এই কারণটাকে অনুসন্ধান করা এবং নিরপেক্ষভাবে এটাকে তদন্ত করে বের করা যে আসলে এখানে গাফিলতিটা কার, পাইলটের ভুল না বিমানের যান্ত্রিক ত্রুটি না বিমান যে অথরিটি, বিমান বাহিনী, তাদের গাফিলতি কোথায় আছে, এটা কিন্তু আমাদের বের করা দরকার। কারণ বাংলাদেশ আয়তন অনেক ছোট্ট একটি দেশ, কিন্তু ঘনবসতিপূর্ণ একটি দেশ। তো এখানে এই ধরনের যদি দুর্ঘটনা আগামীতেও ঘটতে থাকে, এইভাবে হঠাৎ করে তাজা প্রাণ চলে যাবে, এটা কিন্তু আমাদের কারোর জন্য কাম্য নয়। তো আমি আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।